আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৬। লিখেছেন ফাবিহা মম। ঠোঁটের উপর চিকন চিকন আঙ্গুলগুলোর চাপ পেয়ে কথা থেমে গেল মাহাতিমের। আচমকা সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল তার। ফোলা ফোলা ওই লাল বর্ণের চোখকে কেন্দ্র করে নিকষ মায়ার ডুবতে বাধ্য হলো মাহাতিম। বাতিহীন রুমের ভেতর অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল তখন। সেটা নিয়ে চিন্তাও করতে পারল না সে। একজোড়া অশ্রুপূর্ণ চাহনির মাঝে বাক্য হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এই প্রথম নিজের উপর জোর খাটানো অধিকার দেখে চুপ হয়ে গেছে মাহাতিম। খুবই কাছে খুবই নিকটে থাকা মুখটা স্নিগ্ধ চোখ জোড়ার আজ বন্ধ। সেই বন্ধ চোখ থেকে পাপড়ি চুয়ে চুয়ে পানি পড়ছে। মোটা মোটা অশ্রুফোঁটাগুলো নির্বিকার চোয়াল বেয়ে নিচে পড়ছে। পুরো মুখটা যেন লালচে আভায় আচ্ছন্ন। নিচের ঠোঁটটা এমনভাবে দাঁতে চেপে রেখেছে যেন অসংখ্য যন্ত্রণাটা কঠিনভাবে গোলাৎকরণের চেষ্টা আছে। মাহাতিম কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, মুখ দিয়ে কথাও বলতে পারছিল না। পরিস্থিতিটা কেমন করে স্বাভাবিক হবে সেটাও যেন জানা নেই তার। ওই পাপড়ি চুয়ে গাল ভিজিয়ে অশ্রু ঝরার দৃশ্য দেখে বুকের মধ্যে যেন উত্তপ্ত ছুরির আঘাতের মতো বিঁধছে। মাহাতিম তার হাতের ফোনটা বিছানায় ছেড়ে মেহিনুরের গালের কাছে হাত আনলো, কিন্তু হাতটা গালের উপর রাখল না। অবহেলা অভিমানটুকু এখনো সতেজ হয়ে মনের কঠোর জেঁকে আছে। বারবার অন্তরের কোমল জায়গাটাকেও করঘাত করে বলেছে, থেমে যা, তুই পুরুষ মানুষ, তুই অবলার কাছে ধরা দিবি না, নত স্বীকার করবি না, থাম। মাহাতিম কাঠ হয়ে কিছুক্ষণ ওভাবে স্থির হয়ে রইল। বিবেকের দোরগোড়ায় না অজুহাত এসে তাকে দুঃসহ যন্ত্রণায় ভেতর ফেলে দিচ্ছে। খানিকটার সময় তীর তীর করে পেরিয়ে গেল। গভীর নিশুতি রাত্রিকালীন প্রহর যেন আরও নিঃশব্দতার ভুবনে তলিয়ে যাচ্ছে। যেখানে মাহাতিমের ভেতর অভিমান অপেক্ষা অবজ্ঞার সুরগুলো হিংস্রতার দুনিয়ায় ধাবমান, অন্যদিকে তখন অবজ্ঞা অপ্রকাশ্য অবসন্ন হৃদয়ে বেকুলতার ক্রমশ বেড়ে যাচ্ছে মেহিনুরের। সচল মস্তিষ্কের বুদ্ধিদীপ্ত ব্যক্তি চেতনা মাহাতিম প্রিয়তমার একটা ইশারার জন্য অপেক্ষামান। সামান্যতম ইঙ্গিতপূর্ণ অবস্থা দেখলে বুকের মধ্যে টেনে নিতে দেরি সহ্য করবে না। আজ কোনো বিধি নিষেধ, ন্যায়নীতি, আদেশ আজ্ঞাদেশ কিচ্ছু মান্য করবে না মাহাতিম। 4 মাসের যে অসহ্য দহনের অন্তর্ক্রিয়া সে দগ্ধ ছিল, সেটা রুদ্রে রুদ্রে উদ্দীপ্ত হয়ে আশান্বিত চাহনিতে মুখিয়ে আছে। অনেক চিন্তা ভাবনা হিসাব কষে শেষমেশ নিজেকে চূড়ান্ত রূপে খোলাসা করার উদ্দেশ্যে ঠোঁট থেকে হাত সরালো মাহাতিম। হাত সরানোর অনুকম্পন টের পেয়ে অশ্রুসিক্ত ফোপানো মুখায়বোধ তার দিকে চক্ষু কপটি খুলে তাকালো। নিস্তব্ধ রুমটার শব্দহীন অবস্থার ভেতর দৃঢ় কণ্ঠে বলল মাহাতিম, তোমাকে নতুন করে কিছুই বলার নেই মেহিনুর। জেনে শুনে যেহেতু তোমার মতো ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে বিয়ে করেছি, এতে দোষটা আমারই দোষ যে তোমার উপর নিজের সমস্ত কিছু ভার রাখতে চেয়েছিলাম। আমার প্রফেশনাল লাইফের সব ড্রামে সাকসেস অ্যাচিভ করতে পারলেও তোমার কাছ থেকে ন্যূনতম যোগ্যতাটুকুও জুটল না মেহিনুর। হয়তো তোমাকে ফোর্স করেছি দেখে তুমিও ভয়ের চোটে আমাকে অনুভূতির আশ্বাস দিয়ে ফেলেছো। তোমাকে দোষ না দিলেও তোমার প্রতি প্রচণ্ড ক্ষোভ কাজ করছে, রাগ লাগছে, অসহ্য লাগছে। এক নিঃশ্বাস কথাগুলো ঝেড়ে দিয়ে মাথা নিচু করল মাহাতিম। বিষণ্ণ ভারাক্রান্ত মন নিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তে লাগলো। দৃষ্টি দুটো বিছানার উপর মলিন ভাবে স্থির হয়ে গেছে। ছোট ছোট টুকরোর মতো তার মনটা আজ চূর্ণ বিচূর্ণ। চোখ বন্ধ করে যাতনার প্রতিটি দংশিত নিঃশ্বাস ঠোঁট খুলে ছাড়ছে মাহাতিম। অনবরত নিঃশ্বাস ছাড়তে ব্যথায় গ্লানিটুকু ভেতরে চেপে অতি কষ্টে ধীরভাবে বলতে লাগলো। হাতের উল্টো পিঠে কেবল চোখ মুছতে যাচ্ছিল মেহিনুর। কর্ণধারে বিষাক্ত কিছু শোনার পর মোছার মতো স্থির হয়ে গেল সে। চোখ মোছার হাতটা ধপ করে কোলের উপর পড়ে গেল। শরীর নিংড়ে যেন সেই শক্তিটুকু কেউই শুষে নিচ্ছে। অবশ অচল অকেজো অবস্থার মতো দেহটা যেন যে কোনো সময় টলে পড়বে। মাথাটা মারাত্মক ঝিমঝিম করছে। অনেক চেষ্টা শেষে শুষ্ক ঠোঁটে জিভ বুলালো মেহিনুর। আস্তে আস্তে ঢোক গিলে
গলদেশটা ভিজিয়ে মাহাতিমের দিকে স্বাভাবিকভাবে তাকালো। অসভ্য উপাধি পাওয়া মানুষটা এখন তার নিচু মাথাটা তুলেনি। কি সুন্দর নিষ্কষ্টে বলে দিল, ছেড়ে যাও। মেহিনুর হতবিহ্বল অবস্থার থরথর করে কাঁপতে থাকা হাতটা এগিয়ে মুঠোবন্দি করা হাতটা ধরল। শক্ত হাতটা কুড়িয়ে নিতে হঠাৎ মাথা তুলে কপালে ভাঁজ ফেলে কৌতূহল দৃষ্টিতে তাকালো মাহাতিম। ঠোঁট নাড়িয়ে বলে উঠল, কি করছো মেয়ে? কথাটুকু অর্ধপূর্ণ করে গলায় আটকে গেল মাহাতিমের। সে আর কথা সম্পূর্ণ করার সুযোগ পেল না। শীতের শিশির ফোঁটা যেমন পাতার বুকে আশ্রয় পেয়ে সেখানে জ্বলজ্বল করে নিজের দীপ্ত মহিমা ছড়িয়ে দেয়, তেমনি মাহাতিমের শক্ত প্রশস্ত বুকটার উপর নিজের চাপা অনুভূতি উন্মুক্ত করে মনের কিস্টে দহনে হু হু করে কেঁদে উঠে মেহিনুর। সাদা শার্টের বেশে ঢেকে থাকা মাহাতিমের দেহটা আজ নিজের কাছে রাখার চেতনায় খামচে ধরেছে। ওই দীর্ঘাটে মানুষটার পেশিবহুল পিঠটাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরল মেহিনুর। তার বুকটার মধ্যে নির্দ্বিধায় নির্বিকের মুখ গুজিয়ে দিল সে। পিঠের উপর সাদা শার্টটাকে মুঠোর মধ্যে খামচে ধরতেই নখের আকস্মিক ব্যথায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করল মাহাতিম। অমনি দুপাটি দাঁত শক্ত করে ব্যথাটা হজম করে চোখ খুলে তাকালো। মাথাটা ঈষৎ নিচু করে নিজের বুকের দিকে তাকাতেই কান্নায় ফুলে ফুলে উঠো মেদহীন পিঠটার দিকে চোখ পড়ল তার। গাঢ় বেগুনি রঙের ব্লাউজটা যথেষ্ট পাতলা, সেই সঙ্গে শীত নিবারণ জন্য যথেষ্ট অনুপযুক্ত পোশাক। চুলের খোপাটা খুলে ঘাড়ের নিচে ঝুলে আছে। ব্লাউজ ও শাড়ির মধ্যবর্তী অংশটুকু উন্মুক্ত হয়ে কোমরের টান টান চামড়াটা পরিদৃষ্ট। রুমে থাকা মৃদু মাত্রার সচল এসির হিমে স্বল্প উন্মুক্ত পিঠের সমস্ত পশম কাটা দিয়ে দাঁড়িয়ে আছে। শরীরটাও ভয়ে ভয়ে ঠান্ডা মেহিনুরের। মাহাতিম দ্রুত তার খুলে রাখা জ্যাকেটটা হাত বাড়িয়ে ডান পাশ থেকে নিতে গেলে বাধা দিল মেহিনুর। অস্পষ্ট সুরে ফুঁপিয়ে উঠলে আটকে আসা গলাতেই বলতে লাগলো, আমার হাতে কালি লেগে গিয়েছিল। আমি কালি পরিষ্কার করতে ওয়াশরুমে ছিলাম। আমি জানতাম না আপনি আমায় ডেকেছেন। আমি সত্যি পানির আওয়াজের জন্য আপনার ডাক শুনতে পাইনি। যদি একবার বুঝতাম, যদি একবার জানতাম আপনি চলে এসেছেন, আমি কখনই ওই ভুলগুলো করতাম না। আমাকে এত বড় শাস্তি দিবেন না, দোহাই, আমাকে মাফ করুন। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্যটুকু আমার নেই। আমি নিজেই স্বাভাবিক থাকবো না? আমার অবস্থা আপনি ছাড়া কে বুঝে বলুন? কেউ তো আপনার মতো আমার মুখের দিকে তাকিয়ে আমার ভেতরের অবস্থা বুঝে না। আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না। ঠিকঠাক মতো কিছু বলতেও পারি না। আমার কথাও এলোমেলো হয়ে যায়। আমি কোথায় যাই বলুন? আম্মা, বড় মা, বুবু, দাদাভাই কেউ এখানে নেই। প্রতিদিন দেখতাম আপনি সবার সঙ্গে ফোনে কথা বলছেন। আমি পাগলের মতো অপেক্ষায় থাকতাম, অথচ দেখতাম আপনি কল কেটে দিতেন। আপনার সাথে একটু কথা বলার জন্য কত অপেক্ষায় থাকতাম আপনি জানেন না। যাওয়ার দিন যখন ভুলবশত কিছু বলে ফেললাম, সেটার জন্য আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। আপনি বিয়ের আগে ভালো ছিলেন, বিয়ের পর আপনি আমাকে আর মূল্য দেন না। আপনি আমাকে ছাদের রুমে একা একা থাকতে বলেছেন। আমি শত ভয়ে পাওয়ার সত্ত্বেও দ্বিমত করিনি। একা একাই ওই রুমটার ভিতরে থেকেছি। যতবারই দুঃস্বপ্ন দেখতাম, মনে মনে ওই অন্ধকার ঝুপড়িতে আপনাকে হাতড়ে হাতড়ে খুঁজতাম। আপনাকে আমি পেতাম না। আপনাকে ছাড়া আমার এই শহরের মধ্যে থাকার সাহস নেই। আমি গেয়েও অচল গাধা। আমি কারোর সাথে সখ্যতা করতে পারি না। আমি কিছু করতে পারি না। কাউকে মন খুলে দুটো কথাও বলতে পারি না। আমার চুপচাপ আচরণ দেখে সবাই আমাকে অহংকারী ভাবে। আমি কি করব বলুন? আমি নিজেও জানি না কিভাবে কি করব। আমি কখনো মানুষের সাথে মিশিনি। আপনি শাস্তি দিতে চাইলে কঠোর কঠোর শাস্তি দিন। আমাকে মেরে ফেললেও আমি কিচ্ছু বলবো না, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবেন না। গ্রামের গেঁয়োদের মতোই রেখে দিন। উপন্যাসের ওই অবলাদের মতোই ফেলে রাখুন। আমি ওই অবলাদের মতোই ঘরের এক কোণে থেকে যাব, তবুও ছেড়ে যাবেন না। জমাটবদ্ধ কথাগুলো ব্যক্ত করে প্রচুর ক্লান্ত অনুভব করছে মেহিনুর। নাক টেনে একটু স্বস্তির অনুভব করলে চোখের ফোলাভাবের জন্য এখন চোখ খুলে তাকাতে পারছে না। নাক বন্ধ হওয়ার ফলে ফিসফিসিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস টানছে। মাথা ভারী হয়ে প্রচণ্ড টনটন করে ব্যথা করছে। পিঠের উপর হাত দুটো শিথিল করতে মুঠো থেকে সাদা শার্টটা মুক্ত হয়ে গেল।
নিস্তেজ পরিবেশটা শুনশান শব্দে জীর্ণশীর্ণ অবস্থায় পরিণত হলো। দূর থেকে হুটহাট ট্রাক চলার গমগম শব্দ ভেসে আসছে, সেই সঙ্গে দু একটা বেতাল সুরের হর্নও শোনা যাচ্ছে। মেহিনুর অনেকক্ষণ পর স্বাভাবিক হওয়ার জন্য বুক থেকে মাথা মাথা ওঠাতে গেলে, কিন্তু ক্লান্তির জন্যই হোক বা অন্য কোনো কারণে সে কোনোভাবেই মাথা তুলতে পারল না। প্রথমে ভেবেছিল মাথা ভারী হওয়ার কারণে এমন সমস্যাটা হচ্ছে, কিন্তু সেই চিন্তাকে ফাঁকা করে আসল ব্যাপারটা ধরতে পারল মেহিনুর। অনুমানটা ঠিকঠাক ধরতেই হঠাৎ কানের কাছে মৃদুস্বরে কণ্ঠে শুনতে পেল, রাতটুকু থেকে যাও, আমি কিচ্ছু করব না। চোখ খুললেও অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না মেহিনুর, হাতটাও ছাড়াতে পারছে না সে। মাহাতিমের বাহু বেষ্টনের মাঝে বন্দি হয়ে ছটফট করাও সুযোগ নেই আজ। যদি মাহাদি এই রুমে ভুলবশত ভাই ভাই করতে করতে ঢুকে যায়, তাহলে এলাহি কাণ্ড ঘটে যাবে। মেহিনুর আগাম বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মাহাতিমের পিঠে হাত ছুঁয়ে ছুঁয়ে বলতে থাকে, মাহাদি আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আমি ওকে মোবাইল ধরিয়ে বোধ করে চলে এসেছি, ওকে একটু দেখে আসি, ছাড়ুন। মেহেনুর বহু চেষ্টা চালিয়ে হাত দুটো টেনে এনে মাহাতিমের বুক বরাবর ধাক্কা দিল। লাভের লাভ কিছুই হলো না, উল্টো বাহুযুগলের মাঝে চাপ খেয়ে দম বন্ধ হবার উপক্রম হলো। মেহনুর বারবার অনুনয়ন বিনয় করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। মাহাদি যদি দেখে ফেলে তাহলে মারজান কানে যেতে এবার কেউ বাধা দিতে পারবে না। এদিকে মাহাতিম এক কান দিয়ে ঢুকাচ্ছে, অন্য কান দিয়ে সুরঙ্গের মতো সুরসুর করে বের করে দিচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে সত্যি সত্যি রুমের বাইরে থেকে ভাইয়া ও ভাইয়া বলে ডাক শোনা গেল। কণ্ঠটা চিনতে পারল দুজনেই মারাত্মক চমকে উঠে হাত জোড়া শিথিল করে দরজার দিকে তাকালো। মাহাতিমের তো ইচ্ছে করছে ফাজিলটাকে পিটিয়ে তক্তা বানাতে, এদিকে মেহিনুর তো ভয়ে জব্দ। দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে দুজনই এক অন্যের মুখের পানে তাকালো। মেহিনুর অবস্থা দেখে মাহাতিমের বড্ড হাসি পাচ্ছে। প্রেম করার সময় যেমন বাবার ভয়ে মেয়ে লুকিয়ে থাকে, তেমনই একটা ভাবভঙ্গি ধরে ভীতু বনে আছে মেহিনুর। মেহিনুরের কপালের উপর থেকে ছোট ছোট চুলগুলো ডান হাতের তর্জনী দিয়ে সরিয়ে দিতেই হাসতে হাসতে বলল মাহাতিম, ঘরে স্বামী রেখে দেবরের সাথে লুটোপুটি, ছি ছি ছি, আমার মান সম্মান ইজ্জত অর্জন সব শেষ করলে। মেহিনুর কপট রাগ দেখিয়ে ভ্রুকুটো কুঁচকালো, ক্ষীণ রাগের রেশে বলে উঠল, আপনি কার সাথে কিসের তুলনা দিচ্ছেন? মাহাতিম হাসি থামিয়ে চোখ স্বাভাবিক করলো। আপাতত উত্তর না দিয়ে মেহিনুরকে কম্বলের নিচে আপাদমস্তক ঢেকে শুতে বলল। মেহিনুর কথার পিঠে প্রশ্ন ছেড়ার সাহস পেল না। ধাওয়ার প্রশ্ন ছেড়ার নিয়ম স্বামীর সাথে খাটানো ঠিক না। বড় মার কাছ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে সেই মতে কাজ করলো মেহিনুর। এদিকে দরজা খুলে হুলস্থুল ভঙ্গিতে ভেতরে ঢুকলো মাহাদি। রুমে ঢুকতে ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর সুরে বলল, ভাইয়া, এই তুমি আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছ? ও নিজের রুমে নেই, মায়ের রুমেও নেই, কিচেনও নেই, কোথাও নেই। মাহাতিম পাল্টা উত্তর ছুড়ে দাম্ভিকতার সাথে বলল, রাতে কি টাটকা চর খেতে এলি? লাগাবো? লাগালে কিন্তু ওই সাইড দিয়ে ভাত চিবাতে পারবি না। আলমারির ডান্ডারটা খুলে কাঠের ডয়ারটা টান দিল মাহাতিম। মাহাদির কথাটা স্পষ্টভাবে কানে শুনছে সে। ফাজিলের বউগিরি স্বভাব আজ কেমন করে ছুটিয়ে ছাড়বে সেটার জন্য জম্পেশ একটা শিক্ষা রেডি করেছে। কম্বলের নিচে ভয়ে কাহিল অবস্থা মেহিনুরের। যদি কম্বলটা খপ করে টান মারে তাহলেই খেলা শেষ। মাহাদি নিজের উত্তর না পেয়ে মুখ কাঠিন্য করে কোমরের দুহাত রাখলো। ভাইয়ের কাছে কয়েক কদম এগিয়ে এলে মাহাতিম ঠাস করে ডয়ার লাগিয়ে আলমারির দ্বার বন্ধ করলো। মাহাতিম কাঙ্ক্ষিত বস্তুটা ডান হাতে কায়দা করে পেঁচাতে থাকলো। পেছন থেকে মাহাদি ফের বলে উঠল, তুমি আলমারিতে ওকে লুকিয়ে রেখেছো তাই না? চোখ দুটো খিঁচুনি দিয়ে হাসি আটকালো মাহাতিম, ভুলেও পিছু ফিরে তাকালো না। পিছন থেকে ভাইয়ের অবস্থাটা ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করতে থাকলে হঠাৎ কম্বলের দিকে নজর চলে গেল। কম্বলের অমন ভুতুড়ে কাঁপুনির নড়াচড়া দেখে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠল মাহাদির। হরর সিরিজের দৃশ্যপট মনে পড়তেই ও মাগো ভাইয়া বলে চিৎকার দিয়ে তৎক্ষণাৎ মাহাতিমের পিছন থেকে ঝাপটে ধরল। হুট করে চিৎকারের কারণ বুঝতে পারল না মাহাতিম। সাথে সাথে মাহাদির দিকে ঘুরে দাঁড়ালে মাহাদির কারণ দর্শাতে বলল,
মাহাদি ঢোকের পর ঢোক গিলতেই চোখ মুখ খিচে তর্জনী তুলে বিছানার দিকে ইশারা করলো। ইশারা করতে দেরি অমনি ঘরের বাইরে পা চালিয়ে ভদর ছুটে পালালো। দু হাতে কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো মেহিনুর। হাসতে হাসতে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না তার। মাহাতিমও সেই অবস্থা নিজের হাসি সামলাতে না পেরে হো হো করে হেসে দিয়েছে। আচমকা হাসি থামাতে থামাতে মাহাতিমের দিকে মুগ্ন নেত্রে স্থির হয়ে গেল মেহিনুর। অসভ্য নিষ্ঠুর বেপরোয়া মানুষের হাসিটা হেসে আজ মেহিনুর উপন্যাসের চরণযুগল মনের ভুবনে আওড়াতে লাগলো। মলিন মুখে ফুটুক হাসি, জোড়া দুই নয়ন, মলিন বসন, ছাড়ো সখা পর আভরণ। সোল্লাসে মেতে উঠল আনসারি নিবাস। কেউ বুঝতে পারেনি, ভাবতে পারেনি মাহাতিম হুট করে সকলের মাঝে ফিরে আসবে। যেখানে আসার কথা ছিল 6টা মাসের ব্যস্ত জীবন কাটিয়ে, সেখানে 4টা মাসের হাড়ভাঙ্গা ক্লান্তি শেষে আচমকা সে ফিরে এসেছে। মাহাতিমের আগমনে পুরো বাড়ির আবহাওয়া আনন্দময়ের রমরমা। তবুও দুটি মানুষের মন যেন ভার হয়ে আছে। রজনী ও অনামিকা এবার যেন সুযোগের অবস্থা দেখে রসালো ঠোঁটে হাসল। এদিকে মাহাতিম আসতে না আসতেই দলবলকে খবর দেওয়ার মতো মহৎ কাজ করে ফেলেছে। এবারও সে বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা করে রেখেছে। মার্জা এ নিয়ে কোনো দ্বিধা প্রকাশ করলেন না। তিনি জানেন ছেলে এবারও তার কোনো কথা শুনবেন না। মাহাতিম যেহেতু বেরানোর এহলান করিয়ে দিয়েছে, তার মানে যত ঝড় বৃষ্টি হোক না কেন সে যথাসময় সব কিছু রেডি করে ফেলবে। একই সাথে বহুদল এবং ভাই বোনেরা ঠিকই যথাসময় হাজির হয়ে যাবে। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই সকলে আসার খবর আসতে লাগলো। মেহিনুর একের পর এক খবর শুনে আশ্চর্যে হতবাক। বাড়িতে আসতে দেরি, অথচ বাড়ির হুল্লোড় ফিরতে দেরি হলো না। মার্জাকে ওষুধ খাইয়ে হাত মুখ ধুয়ে নিচে নামলো মেহিনুর। রাতে মাহাতিমের সাথে থাকা সম্ভব হয়নি। সে নিজে মেহিনুরকে মার্জার রুমে ঘুমাতে পাঠিয়ে দিয়েছে। কেন দিয়েছে মেহিনুর সেটা জিজ্ঞেস করেনি। সকালের নাস্তার আয়োজনটা সিরাজ কাকা ও সাবু খালা সামলাচ্ছে। রান্নাঘরে সব কিছু কতদূর এগিয়েছে সেটা দেখার জন্য সেখানে উপস্থিত হলো মেহিনুর। পরোটার তলায় একটুখানি তেল ঢেলে মেহিনুরের উদ্দেশ্যে বলল, খালা, ও বউ, তুমি উইঠা গেছো? যাক ভালা হইল। তুমি একটু এইনে খাড়াও তো দেহি, আমি যাইয়া একটু কফিটা দিয়া হাই। রজনী ভাবি হেই কখন চাইছে, একটু খাড়াও ইহানে, আইতাছে। ট্রেতে চটপট কফির মগটা রেখে চুলাটা মৃদু আছে কমিয়ে সাবুখালা চলে গেল। বৃদ্ধ সিরাজ একে একে সব নাস্তা প্রস্তুত করে অন্য কাজের জন্য বেরিয়ে পড়ল। মেহিনুর সব কিছু ঠিকঠাক দেখে অন্য চুলায় চায়ের পানি বসালো। সকাল সকাল মার্জাকে 1 কাপ আগুন গরম চা না দিলে তিনি মুখ ফুলিয়ে বসে থাকেন। মেহিনুর বাদে অন্য কারোর হাতে চা খেতে তিনি যথেষ্ট নারাজ। সারি সারি তাক থেকে চা পাতা বয়াম নিয়ে গোল ঢাকনাটা ঘুরাতে ঘুরাতে খুলতে লাগলো মেহিনুর। চুলার কাছে চায়ের দুটো কাপ এবং দুধ চিনি রেখে দিল। পরিষ্কার ছাঁকনি দিয়ে চায়ের কালচে লিকারটা কাপে ঢেলে নিতে চামচ দিয়ে দুধ মিশিয়ে নিল। চিনির পরিবর্তে মার্জার কাপে 0 সুগারের ছোট্ট ট্যাবলেট ছেড়ে দিল। পুনরায় যখন চায়ের কাপে চামচ নাড়াতে ব্যস্ত হলো, তখনই দমকার হাওয়ার ন্যায় পিঠের উপর উষ্ণ সূচকের লোহমাগ চমকে উঠল মেহিনুর। সমস্ত শরীরের সাথে সাথে হাতটা শিউরে উঠতেই আঙ্গুলের ডোর থেকে ফসকে গেল চামচটা। তখনই টস করে চামচটা কাপের গায়ে শব্দ করে উঠল। চোখ দুটো আচ্ছন্নের মতো তৎক্ষণাৎ বন্ধ হয়ে এলে পেছন থেকে একজোড়া হাতের আগমন টের পেল মেহিনুর। হাত দুটো ধীর গতিতে কোমরের দুধার থেকে ধেয়ে এসে পেটের উপর বষ্টন করে ধরল। দফায় দফায় অধৈর্যের ছোট্ট ছোট্ট পরশ যেন পিঠের পরিখায় ছাপিয়ে দিতে উন্নত ছিল। ক্রমে মেহিনুরের হাত দুটো মুঠো হয়ে গেল। জানালার গ্লাস গলে সোনালি সূর্যের আলোটা পাতার ফাঁক ফাঁকের দিকে ঝাঁঝরা হয়ে রান্নাঘরে প্রবেশ করছিল। স্নিগ্ধ সকালে মনোহর পরিবেশ যেন নীরব সাক্ষী হয়ে সব দেখতে লাগলো। রুদ্ধ প্রার নিঃশ্বাসের চোখ দুটো খুলল না মেহিনুর। মনের উপর বশীভূত অবস্থার জন্য দেহের উপরও চঞ্চলতার উচ্ছ্বাস এসে ভর করেছে। শক্ত করা মুঠো দুটোর আঙ্গুল আস্তে আস্তে আলগা করল মেহিনুর। কাপের কাছ থেকে হাত নামিয়ে পেটের উপর থাকা হাত যুগলের উপর আস্তে করে রেখে দিল। কোনো মতে আধো আধো গলায় সুরে নামিয়ে ঘোরাক্রান্ত মানুষটার উদ্দেশ্যে বলল, এটা রান্নাঘর, ছেড়ে দিন না।
পিঠের উপর কার্য সাধন করা মাহাতিম নিঃশব্দে হেসে ফেলল তখন। মেহিনুরের কণ্ঠ যে ভীত বনে গেছে সেটা আন্দাজ করে ঠোঁটে প্রগড়ার হাসি ফুটিয়ে তুলল। নিঃশ্বাসের অবস্থা প্রখর হয়ে গেছে, বারবার পেটের উঠানামা জন্য নিজের হাত দুটো সমানতালে উঠানামা করছে। মেহিনুরকে ছেড়ে দিয়ে যদি নিজের দিকে ঘোরানো হয় তাহলে সে কি লজ্জায় মাহাতিমের দিকে তাকাতে পারবে? অতি লজ্জায় তার ছোটখাটো মুখটা কি রক্তজবার মতো লাল হয়ে যাবে না? এই যে আদরে ভঙ্গির আচরণগুলো করলো, ছোট ছোট স্পর্শে ছুঁয়ে দিল, এসবের ব্যতি রেখে সে কি লজ্জায় বুঁদ হবে না? মুখটা নিজের দিকে ঘোরাতে নিলে, চোখ দুটোর দৃষ্টি মেলাতে নিলে তখন কি দুহাত লজ্জা মাখা মুখটা তাড়াতাড়ি ঢাকবে না? মাহাতিম মনের মধ্যে অজস্র কথা ভাবতে থাকলে পিঠের উপর থেকে ঠোঁট সরিয়ে আনলো। তার নিচু করা মাথাটা উপরে তুলতেই মেহিনুরের ডান কাঁধে থুতনি ছেড়ে দিল। সদ্য শেভ করা ক্লিন গালটা সন্তপর্ণের মেহিনুরের ডান কালে ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে বলল, এটা যদি আমাদের রুম হতো তখন কি আগলে রাখতে? লজ্জায় নিজেকে আড়াল করতে চাইছে মেহিনুর। এত লজ্জা, এত চাপা অবস্থা নিয়ে এই মানুষটার সামনে দ্বিতীয়বার পড়া যাবে না। তার মুখে তো কিছু আটকায় না, তন্মধ্যে কখন কি বলে ফেলে তারও কোনো নিশ্চয়তা নেই। মেহিনুর ঢোক গিলে চোখ খুলে দরজার বাইরে দৃষ্টি দিল। কেউ এখনো দেখেনি দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেটের উপর থেকে চাপযুক্ত বন্ধনটা ঢিলে হয়ে গেল। কাঁধ থেকে ভারী থুতনিটা সরে যেতেই চুলায় একটু পাশ ঠিক ডান দিকটায় উঠে বসলো মাহাতিম। ঠান্ডা হয়ে আসা চাটা ফের গরম দেওয়ার জন্য চুলায় বসালো মেহিনুর। একবারের জন্য সে মাহাতিমের দিকে চোখ তুলে তাকালো না। একটু আগের চনমনে ভাবনা এখনো দেহের শিরায় শিরায় দোল খেয়ে ঘুরছে। যদি চোখের ভাষায় সেটা ধরা খেয়ে যায় তাহলে ঘোর বিপদ আসন্ন। মাহাতিম মিচকি মিচকি হাসিতে মেহিনুরের কাণ্ড কারখানা দেখতেই সরল গলায় বলল, ম্যাডাম, আপনার হাতের 1 কাপ চা চাই। মেহেরবানি করে যদি মাহাতিম আনসারির খায়েশটা পূরণ করতেন তাহলে পুরো নেভি টিম আপনাকে কুচকাওয়াজের সংবর্ধনা দিত। চুলার টকবগে চায়ের দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ মাথা নিচু করে হেসে দিল মেহিনুর। শব্দহীন ভঙ্গিতে হাসতে থাকলে হাসি হাসি চোখ তুলে মাহাতিমের দিকে তাকালো। এক পশলা প্রাণবন্ত হাসি দিয়ে বলল, দিচ্ছি। ফিরতি উত্তরটা শুনে আশ্চর্য হতে গিয়ে হেসে ফেলল মাহাতিম। একটু হলেও হোক মেহিনুর বরফ তুল্য জড়তা দিনকে দিন সময় সময় উষ্ণ সাহচর্যে গলতে শুরু করেছে। মাহাতিম চুপ করে হাসি মুখে মেহিনুরের দিকে তাকিয়ে রইল। ধোয়া ওঠা চাটা দুবার 2 দফার গরম করে 2টো কাপে ঢেলে নিল মেহিনুর। একটা কাপের তলায় পিরিচ দিয়ে সেটা মাহাতিমের দিকে এগিয়ে দিল। বাড়িয়ে দেওয়া কাপটার দিকে এক পলক তাকালো মাহাতিম। পরক্ষণে মেহিনুরের দিকে তাকিয়ে পলকহীন দৃষ্টিতে বলল, চিনিটা যদি চেখে দেখতেন আপনার মতো ব্যস্ত মানুষটার কষ্টটা একটু কম হতো। কথাটার ইঙ্গিত বুঝতে একটু সময় লাগলো না। চট করে পুরনো দিনের স্মৃতি কথা মনে পড়ল। সেই রাতের বেলা সবাই যখন ঘুমের রাজ্যে নাস্তানুবাদ, তখন একাকী রান্নাঘরে চায়ের পরশার সামনে হাজির হয়েছিল এই অসভ্য খ্যাত লোকটা। সেদিনও এই কায়দায় 1 কাপ চায়ের ফরমাইশ করেছিল সে। বুদ্ধির উপর ভেলকি দিয়ে মেহিনুরের চুমুক বসানো কাপের সে নিজেও ঠোঁট লাগিয়ে চুমুক দেয়। ফেল ফেল করে তাকিয়ে থাকা কৌতূহল কিশোরীর কাছে নিজের আর্দ্র অনুভূতি ব্যক্ত করে লোকটা। আজও এই লোকটা তার কাছে মনের রুদ্ধদ্বার খুলে আবদারের বায়না চেয়ে বসেছে। মেহিনুর ইতস্তত ভঙ্গিতে নত মাথায় কাচুমাচু করতে থাকলে হঠাৎ মেহিনুরের পেছনে থাকা দূরবর্তী দরজার দৃষ্টি থমকে গেল মাহাতিমের। সাবু খালা রান্নাঘরে ঢুকবে কিনা সেটা নিয়ে হাঁসফাঁস করছিল। তার এদিক ওদিক করা দ্বিধাপূর্ণ দৃষ্টি যখন একজোড়া তীক্ষ্ণ দৃষ্টির পানে পানে পড়ল, সে ভয়ে ভূত দেখার মতো শিউরে উঠে কয়েক পা পিছিয়ে গেল। তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করার ধান্দায় জোরপূর্বক হাসি ছুড়ে দিল। কিন্তু আফসোস, লাভ হলো না। ওই তীক্ষ্ণ দৃষ্টি তার ধারালো ভয়াবহ চাহনি দিয়ে ভেতরের খেপাটে ভঙ্গিটা এমনভাবে প্রকাশ করল, সাবুখালা 1 সেকেন্ডও দাঁড়ানোর স্থিতি রইল না। ভীতিগ্রন্ত মুখ নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এদিকে মেহিনুর নিজের প্রশ্নবিদ্ধ অবস্থাটা কোনোমতে কাটিয়ে চায়ের কাপে ঠোঁট চেপে দিল। ছোট্ট এক চুমুক দিয়ে মাহাতিমের দিকে ঠেলে দিল কাপটা।
মেহিনুর লজ্জাহত অবস্থার জন্য চোখ তুলেনি। যদি একবার চোখ তুলে মাহাতিমের দিকে তাকাতো, ভয়ে হয়তো সলজ্জ আচরণটা আর কখনোই দেখাতে পারত না মেহিনুর। দিনের আলোটা নেবার কৌশলে কমলা বর্ণের চাকাটা পশ্চিমে এখন ডুবো ডুবো করছে। সূর্যের তেজিভাব হ্রাস পেয়ে ঠান্ডা বাতাসে ঢোল নেমেছে। প্রকৃতির মাঝে দেখা যাচ্ছে বেগুনি আকাশের দারুণ আধিক্যেত। সেই আকাশের ডানা ঝাপটে নিড়ে ফিরেছে পাখিদের ব্যস্ত দল। কিছু কুচকুচে কাক কুৎসিত ডাকে কা কা করছে। বাতাসের জড়ালো ঝাপটা খেয়ে গাছের পাতারা কল্লোল করছে এখন। দিকে দিক ছেয়ে যাচ্ছে নীরবতার চাদর। শহরের হুল্লোড় কমতে কমতে কয়েকটা হর্নের বাজনা শোনা যাচ্ছে। টাইলসে বাধাই করা পরিষ্কার ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে মাহাতিম। তার পাপড়ি ভরা নয়ন দুটো আকাশের উপর ন্যস্ত। আজ বাইরে যাওয়ার হয়নি বলে চুলের উপর জেলের আস্তরণ পড়েনি। জেলহীন চুলগুলো বাতাসের সান্নিধ্য পেয়ে থেমে থেমে উঠছে। গাঢ় বাদামি রঙের শার্টটা এখন কালো হুডির নিচে ঢেকে আছে। বুকের কাছে হুডির চেইনটা লম্বালম্বি করে খোলা। ওই চেইন খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে ভেতরের বাদামি শার্টটার প্রথম বোতামটা খোলা থাকার কারণে বাতাসের ঝাপটা লেগে বুকের কিঞ্চিৎ অংশ উন্মুক্ত হয়। আবার বাতাসের ঝাপটা কমে গেলে আগের অবস্থায় ফিরে আসে। পরশুদিন কক্সবাজার যাওয়ার জন্য পরিকল্পনা করছে মাহাতিম। তার ফ্রেন্ডের মূল ঘাঁটিটা চট্টগ্রামের শহরে। সেখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকত কতবার গিয়েছে সেটা অবশ্য বেহিসেব। এবার পরিবার নিয়ে বেরিয়ে আসার চিন্তাটা পাকাপোক্ত করেছে শুধুমাত্র মেহিনুরের জন্য। মেহিনুর আজ পর্যন্ত বাড়ির গণ্ডি পেরিয়ে প্রকৃতি দেখেনি। মাহাতিম হিমেল হাওয়া ওই সাজের মায়ায় চোখ বন্ধ করল। মানুষপটের সাধ্য ক্যানভাসে রঙ্গতুলির চালিয়ে বেশ রঙিন ছবি তৈরি করল। সেখানে মেহিনুর নামক হাস্যোজ্জ্বল কিশোরের চোখে মুখে লজ্জার ছাপ। পরনে সোনালি পেরে লাল টুকটুকে শাড়ি, নাকে বিয়ের সাজের মতো সোনালি রঙের গোল নলক, মাথাটা টিকলি সমেত অলঙ্কৃত, হাত ভর্তি বধূর সাজের মতো ভারী মোটা চুড়ি। রং বেরঙের ফুলের মাঝে সুসজ্জিত ছোট্ট ঘরে নূপুরের পদধ্বনিতে আগমন করবে মেহিনুর আফরিন। লম্বা ঘোমটার আড়ালে যার সমস্ত রূপ আবৃত থাকবে সেদিন। দীর্ঘদিনের অপেক্ষা, উৎকণ্ঠা শেষে তীব্র আকাঙ্ক্ষিত দিনটার স্বপ্নচরিত মেহেদি রাঙ্গা হাত দুটো অধিকারের আবেশ খাটিয়ে নিজের হাতে পুড়ে নিবে। সূক্ষ্ম সৌন্দর্যের উপর গাঢ় চুম্বনের উষ্ঠজোড়া চেপে রাখতে দিবাক্ষণ প্রস্তুত যেন। লজ্জায় ভালোবাসার দূর দূর করে বুকটার একটু সাহস ভরে চোরা নজরে তার প্রাপ্তবয়স্ক সুদর্শন পুরুষটাকে প্রাণ ভরে দেখবে মেহিনুর। হঠাৎ দুজনের মাঝে চোখাচোখি হতেই, হ্যালো আনসারি, একা একা এখানে কি করছো? খারাপ লাগছে নাকি? কোম্পানি দিব? রঙিন কল্পচিত্রে কেউ যেন কালো ঢেলে দিল। সেই কালির গাঢ়তা এতই প্রকট হলো, কোনোভাবেই পুরনো চিত্রটা ফিরে পেল না মাহাতিম। চোখের বন্ধ কপাটটা খুলে সঙ্গে সঙ্গে ডানে ফিরে তাকালো। ঠিক পাশাপাশি হয়ে দাঁড়িয়ে আছে অনামিকা। মধ্যবর্তী দূরত্ব দেখে রাগে নিজেই খানিকটা দূরত্ব করে পিছিয়ে গেল মাহাতিম। রেলিং থেকে হাত সরিয়ে ধীরে সুস্থে ট্রাউজারের দু পকেটে হাত গুজে ফেলল। অনামিকার পোশাকে একবার চোখ বুলিয়ে ঘেন্নায় অন্যদিকে মুখ ফেরালো। অনামিকা হাত দুটো ভাঁজ করে লাস্যময়ী হাসি ছুড়ে বলল, অনেস্টলি স্পিকিং আনসারি, ডে বাই ডে ইউ আর গেটিং হ্যান্ডসাম। মাসুল ফুলে তো দেখে হার্টবিট মিসের অবস্থা করে ফেলেছ। তা তোমার ফিগার দেখে তো আমারই প্রেম পাচ্ছে, ওর কি একটু প্রেম পায় না? অনায়াসে কথাগুলো বলে দিয়ে টসটসে চোখে আপাদমস্তক দেখতে লাগলো অনামিকা। একদিন এই যুবা পুরুষের উপরেই নিয়ন্ত্রণ হারাতে বসেছিল সে। হারাতে গিয়ে নিজের সমস্ত ব্যক্তিত্বের উপর এমন অপঘাত খেল, সেটার মাসুল এখনও মনের মধ্যে দগদগ হয়ে আছে। অনামিকার তেসরা খোঁচার খ্যাপার পরিবর্তে বাঁকা হাসি দিল মাহাতিম। দৃষ্টি দুটো অনামিকার দিকে স্থির রেখে পায়ে পায়ে একদল নিকটে এগোতে লাগলো। এমন দৃশ্য দেখে লাস্যময়ী হাসিটা উবে গিয়ে এক লোহময় আতঙ্কগ্রস্ত দৃষ্টি ধারণ করলো। আতঙ্কের আভাসটা অনামিকার চোখে মুখে ফুটে উঠলে বাঁকা হাসিটা গাঢ় করে একদম কাছে গেল মাহাতিম।
মাথাটা নিচু করে অনামিকার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কয়েক মিনিট তাকিয়ে থাকলো। অনামিকা যেন নিজের মধ্যে নেই, সে আবারও অতীতের ভুলের মাঝে হারিয়ে যাচ্ছে। যেই কড়া পারফিউমের ঘ্রাণে দেহের ভেতর নিভু নিভু কোষগুলো উত্তেজনায় উদ্দীপ্ত হয়ে যেত, যেই চাহনিতে দৃষ্টি পড়লে নিজের বিবেক আবেগ কাজ করতো না, যেই বাঁকা ঠোঁটের হাসি দেখলে বুকের ধুকধুকানি নিঃশ্বাসে বেঘাত ঘটাতে ততস্থ থাকতো, আজ ফের একই অবস্থা হচ্ছে। অনামিকা কণ্ঠ গুলিয়ে ফের তোতলামি ভঙ্গিতে সুর ধরছে। ই ই আর গিভিং মি ডেঞ্জারাস লুকস মাহাতিম, প্লিজ ডোন্ট দ্যাট। মাহাতিম চওড়া করে হেসে দিল, নিচু গলায় ক্ষোভ দেখিয়ে বলল, ইউ আর জাস্ট এ ভালগার। আমি সেদিনও তোমায় ঘৃণা করতাম, আজও তোমায় প্রচণ্ড বেশি ঘৃণা করি। তুমি আমার মেহনুরের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবে। ওর আশেপাশেও যদি তোমার নোংরামির ছায়া ভিড়তে দেখি, গতবার যেই হাল করেছিলাম এবার একদম নিঃশিংস অবস্থা করে ছেড়ে দিব। তোমার 14 গোষ্ঠীর একটাও আমি মাহাতিম ভয় পাই না। পলিটিক্যাল পাওয়ার কি কত খাটাতে পারো খাটাও, আমিও মুখে চিরা ভিজিয়ে তামাশা দেখব না। চুপ আছি তার মানে নিশ্চয় এটা না আমি কিছুই করতে জানি না। আমার মাকে তোমরা উল্টাসিধা যতই বোঝাও, আমার আচরণ কোনো পর্যায়ে জঘন্য হতে পারে সেটা একবার প্রমাণ পেয়েছো। এবার যদি ধরি খুন করে এমন জায়গায় পাঠিয়ে দিব সারা জনম খুঁজলেও লাশের অস্তিত্ব খুঁজে পাবে না। বিক্ষোভে ফেটে পড়া বাক্যগুলো সশব্দে ছুঁড়ে দিল মাহাতিম। নিচু করা মাথা স্বাভাবিক করে কয়েক পা পিছিয়ে গেল। পিষ্টের মতো শক্ত থাকা অনামিকা থরথর ঠোঁটে স্থির চোখে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের ওপর টলটল অশ্রুর জোয়ার দেখে একই স্টাইলে আরেক দফায় বলল মাহাতিম, তোমার রজনী ফুপিকে বিশেষভাবে সতর্ক সংকেত বলে দিও, যে হাত দিয়ে আমার বুকের উপর মোচড়ানোর সাহস দেখিয়েছে ওই হাত আমি সুস্থ রাখব না। চললাম। পকেট থেকে 2 হাত বের করে মাথায় হুডির টুপিটা এক ঝাটকা টেনে নিল মাহাতিম। ছাদ থেকে বেরিয়ে যেতে যেতে হঠাৎ দরজার মুখে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে শেষে মুখ ঘুরিয়ে স্বাভাবিক এবং সংযত কণ্ঠে বলল, ট্যুরে যদি ঘাপলা করতে দেখি একেবারে সমুদ্রের মধ্যেই অস্তিত্ব গেড়ে দিব। লাস্ট অ্যালার্ট। সূর্যের চাকাটা সম্পূর্ণ আলো হরণ করে চারধার অন্ধকার করে দিল। প্রকৃতি যেন নীরব হতে গিয়ে কুয়াশার প্রহেলিকার ঘাপটেই মেরে বসল। কেমন শূন্য শূন্য আবহাওয়ার চারপাশে ছড়িয়ে আছে, শূন্যতার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নিঃশব্দ রুমটা। আলোহীন রুম, সন্ধ্যার পর বাতি জ্বালানোর ইচ্ছে জাগেনি। খোলা জানালার লম্বা লম্বা পর্দা দ্বারা আবৃত। বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা পর্দার বুক ফুলিয়ে শূন্য তুলে দিচ্ছে। অমনি রুমের ভেতর প্রবেশ করছে দূরের নিয়ন বাতির টিমটিমে আলো। স্টাডি টেবিলকে সামনে রেখে রকিং চেয়ারে বসে আছে মাহাতিম। তার চোখের কপাট দুটো ক্লান্ত ভঙ্গিতে বন্ধ করে রেখেছে। মনের ভেতর বহু চিন্তা ঘুরপাক খাচ্ছে আজ। সেসব চিন্তাগুলো সারিবদ্ধভাবে সজ্জিত করে ভাবছে। একে একে সব চিন্তার সমাধান ওই অন্ধকার রুমে নিঃসঙ্গ অবস্থায় ভাবছে। এই সময় যদি 1 কাপ গরম কিছুর আয়োজন হতো তবে মন্দ হতো না। কিন্তু আবদার করতেও এখন সংযোগ থাকা লাগবে। যতটুকু সান্নিধ্য মেহিনুরের প্রয়োজন ঠিক ততটুকুই সে পূরণ করবে। মন তো সবসময় প্রয়োজনের তুলনায় বেশি চায়। মনের সব খোরাক যদি সাথে সাথে পূরণ হতো তবে অপেক্ষার পর সমিষ্ট আনন্দটা এত উপভোগ ঠেকত না। বন্ধ দরজাটা কে যেন খুলছে। মোচড়ে অতি সাবধানে রুমের ভেতর পা রেখেছে। আবার সুন্দর করে দরজাটা আগের মতো বন্ধ করে দিল। মাহাতিমের কর্ণধার হামেশার মতো এখনো সজাগ। সমস্ত ইন্দ্রিয় খুব সচলভাবে চালন করছে সে। যে মানুষটা রুমে ঢুকেছে তার পায়ের আওয়াজটাও কিছুক্ষণ নিঃশ্বাস আটকে অনুভব করলো। অনুমান শেষে নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছেড়ে দিতে তৎক্ষণে উক্ত ব্যক্তি নিকটে এসে হাজির। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টানল মাহাতিম। এটাও তার নিজস্ব কায়দা। বাতাসে যেই গায়ের গন্ধ মিশে যায় সেই গন্ধটা টেনে আরেকবার পরক্ষের কাজটা সেরে নিল। রকিং চেয়ারে মাথা ও পিঠ হেলানো অবস্থায় চোখ বন্ধ রেখে মাহাতিম উক্ত ব্যক্তিকে চমকে দিয়ে বলল, আমি জেগে আছি মেহিনুর, লুকোচুরির প্রয়োজন নেই। আশ্চর্য হয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে গেল। যেই মানুষটা চোখ বুজে প্রায় নিদ্রা মনে শান্ত হয়ে আছে সে কি করে ঠিকঠাক অনুমানটা করতে পেল।
মাহাতিম কি কানে ব্লুটুথ ডিভাইস লাগিয়েছে, বা এমন কিছু সিস্টেম আছে যেটা দ্বারা সে চোখ বুঝেও সঠিক অনুমান করতে পারে? মেহনুর অবাক দৃষ্টিতে পিটপিট করে তাকিয়ে থাকতেই হঠাৎ একজোড়া চোখ চট করে তাক হলো। সঙ্গে সঙ্গে দেরি না করে কাঁচামুচো ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল মেহিনুর। আশ্চর্য অবস্থার রেশ এখনও কাটেনি। বারবার চোরা দৃষ্টি দিয়ে মাহাতিমের একটু একটু করে দেখছে। এমন অদ্ভুত মানুষ দ্বিতীয়টি দেখেনি মেহিনুর। অন্ধকারের মধ্যেও মানুষটা যেন সবই টের পাচ্ছে। আধো আধো গলায় আবচ্ছ সুরে সংকোচক সাথে বলল মেহিনুর, আপনি কি করে বুঝলেন? ফিসফিস করে হেসে দিল মাহাতিম। হাসিটা চোখে মুখে স্থায়ী রেখে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা আবদ্ধ করে হাসি আটকালো। হাসির ঝলকে তাকিয়ে থাকতেই তর্জনীটা দুবার নাড়িয়ে কাছে আসার ইশারা করলো। তর্জনীর দাঁড়ানো দেখে ঢোক গিলল মেহিনুর। একবার থেমে যাওয়া তর্জনীর দিকে তাকালো সে, আরেকবার হাসফাস দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো। কালো শার্ট গায়ে ঘুড়ি পরা লোকটা এখনো নিজের ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে হাসছে। মেহিনুর মাথার নিচে ঝুঁকিয়ে চেয়ারটার দিকে দু কদম এগিয়ে যেতে লাগলো। রকিং চেয়ারটাও ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ করে উঠলে আর চোখে দেখতে পেল মানুষটা এখন তার আর হেলে নেই। সে এখন সোজা হয়ে বসেছে। খুব দক্ষতার সাথে ফ্লোরে পা ঠুকে চেয়ারটা সম্পূর্ণ মেহিনুরের মুখোমুখি করে নিল। মেহিনুর এসে পায়ের কাছে দাঁড়ালে নিজের শূন্য হাত দুটো বাড়িয়ে দিল মাহাতিম। দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার একবার করে দৃষ্টি দিল মেহিনুর। নত চোখ জোড়া বেখেয়ালিভাবে উপড়ে তুলতে নিলে হঠাৎ সম্মুখীন আবেশে থমকে গেল সে। স্থির দৃষ্টি মাঝে হাসিমুখা চোখ দুটো কেমন করে যেন একীভূত হয়ে গেল। মেহিনুর একবারের জন্য পলক ফেলার কথা চিন্তা করতে পারল না। ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হাত দুটো দিকে আনমনে হাত তুলতে লাগলো। নির্বিয়ে শূন্য হাত দুটোর উপর নিজের হাত জোড়া ধীরভাবে ছেড়ে দিতে থাকলো মেহিনুর। ধীরগতিটা সহ্য হলো না মাহাতিমের। সেই ধীরগতিটা এক লোহমায় উপেক্ষা করে 5 আঙ্গুল মুঠোবন্দি করে নিজেই খাবলে ধরল। শিরশির করে শিউরে ওঠার সুযোগও পেল না মেহিনুর। ক্ষণিকের ভেতর অকণ্ঠ হৃদয়ে হ্যাঁচকা টান মারল মাহাতিম। পায়ের তলা থেকে ফ্লোরের সাদা টাইলস হড়কে যেতেই তৎক্ষণাৎ চোখ খিচে ফেলল মেহিনুর। ভয়ে হৃৎপিণ্ডটা যেন এক লাফ দিয়ে গলায় বসে গেছে। কিছুক্ষণ হাঁ করে আতঙ্কের নিঃশ্বাসগুলো ছাড়তেই ছোট ছোট চোখে তাকালো। মেহিনুর বুকটা এখনো হুল্লোড় অবস্থায় টিপ টিপ করছে। ঠোঁট গলা শুকিয়ে চৌচির যেন পানির জন্য খা খা করে দামাল করছে। কপালের উপর বিন্দু বিন্দু ঘামও জমে গেছে মেহিনুরের। ঘামের আস্তরণের উপর ছোট চুল এসে আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে। ল্যাপটানো চুলগুলো ডান হাতে সরিয়ে দিল মাহাতিম। সেই হাতটা দিয়ে মেহিনুরের গালটা আদর করে ধরল। মাথার পিছন থেকে খোপা পাকানো ব্যান্ডটা খুলে দিতে বন্দি খাঁচার পাখির মতো কেশরাশি মুক্ত হতে লাগলো। প্রথমে ঘাড় ছুঁয়ে পিঠের উপর পড়ল, এরপর অবাধে পিঠ ছাড়িয়ে রূপ করে ফ্লোরে উপর জমা হলো। গালটা ধরে নিজের কাছে আনলো মাহাতিম। সরু চিকন নাকটার ডগায় আলতো করে নিজের নাক ছুঁয়ে নিল। অনুভূতির কাছে নত স্বীকার করে ফের চোখ বন্ধ করল মেহিনুর। মুক্ত হাত দুটো দিয়ে বেখেয়ালি হোক বা ইচ্ছাকৃত সে মাহাতিমের কলার দুটো হালকা করে চেপে ধরল। নাকের উপর ছোট্ট স্পর্শ ছাপিয়ে শীতল কণ্ঠে নরম সুরে বলল, তোমাকে চেনার জন্য বেশি কিছু দরকার নেই। উত্তর শুনে ভ্রু কুচকালো মেহিনুর। চোখ খুলে চকিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বলল, কেন? আবার হাসলো মাহাতিম। গাল থেকে হাত সরিয়ে কোমরের ডান পাশটা রেখে দিল। মোলায়েম কণ্ঠে ধীরভাবে বলল, মনে নেই? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেই হঠাৎ কাটা জায়গায় চুমুর ঘটনা মনে পড়ল তার। আকস্মিক লজ্জায় চোখ নামিয়ে স্ফুট সুরে বলল মেহিনুর, জি। লজ্জায় ছোটখাটো হওয়ার মুখটার দিকে দৃষ্টি রেখে চেয়ারে পিঠ ছেড়ে দিল মাহাতিম। কলার থেকে মেহিনুরের হাত দুটো ফসকে যেতে মেহিনুর চোখ খুলে তাকালো। চেয়ারের 2 হ্যান্ডেল সোজা করে হাত রাখলো মাহাতিম। নরম রূপটা সাইডে ফেলে এবারে যেন মুখ রূপে ফিরে আসলো। মেহিনুর হাসি শূন্য মুখটার কারণ ধরতে পারল না। অকস্মাৎ লজ্জার বরফটা পানি হয়ে কৌতূহলের সাগরে হারিয়ে গলা তার। সহজ রূপ পাল্টে কাটরিনের মোড়কে আবদ্ধ হলো মাহাতিম। গলায় ঝাঁজ তেজ দাপট মিশিয়ে বলল,
আমাকে যদি কেউ ঠাস করে চড় মারে, এক পরিবর্তে তুমি তাকে কি করবে? কোনো মিনমিনে জবাব চাই না। স্টেট কার্ড কোয়েশ্চেন করেছি, স্টেট কার্ড আনসার দিবে। ভেলকিবাজি আমার সামনে করার চিন্তা করবে না মেহিনুর। ভালো মানুষের মতো উত্তর দাও। কথার তেজ দেখিয়ে অবাক হয়ে গেল মেহিনুর। এই মুহূর্তে তাড়াতাড়ি জবাব না দিলে পরিস্থিতি দুটোই বাজে হয়ে যাবে। মেহিনুর কয়েক সেকেন্ড চিন্তা করে মাহাতিমের দিকে বলল, ওটা অবস্থার উপর নির্ভর করছে। যদি মা চট করে কথা কাটল মাহাতিম। শক্ত কণ্ঠে বলল, মা আমার গায়ে কখনো হাত তুলে না। তাকে স্কিপ করো। আবারও ভাবাচিন্তা পড়ল মেহিনুর। এ কি জ্বালা! এমন অসময় কেমন জ্বালা চালাচ্ছে। মাহাতিমের যদি কেউ চড় মারে তাহলে মেহিনুর তো কিছুই বলতে পারবে না। সে তো কখনো উঁচু গলায় ধমক পর্যন্ত দেয়নি। নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখতে গিয়ে অন্যায়ের উপর গলা উঁচাতে শেখেনি। উল্টো ছোট থেকে ধমক মারগালি খেয়ে বড় হয়েছে। কোনো উত্তর না পেয়ে অসহায় চোখে তাকালো মেহিনুর। নিজের অযোগ্যতার উপর ধিক্কার দিতে ইচ্ছে করছে এখন। প্রচণ্ড কান্না পাচ্ছে। কেন এসব বাড়ি থেকে শিখল না? মেহিনুরের নিরুত্তর নিরুত্তেজ অবস্থা দেখে রাগে শরীরের চামড়া জ্বলে যাচ্ছে। মানুষ তো নিজের খাতিরেও একটু আধটু গর্জে, একটু কাঠগড়ায় দাঁড়ানোর আসামিও নানা মিথ্যা যুক্তি সাজিয়ে বেঁচে যায়। অথচ ওকে একা ফেলে গেলে জীবনও স্বস্তিতে থাকবে না মাহাতিম। এবার রাগের হুঙ্কারটা রুদ্রে রুদ্রে দামামর ফাটাচ্ছিল। যা করতে চায়নি আজ মেহিনুরের সাথে তাই করলো। মেহিনুরের দু বাহু বাঘের থাবার মতো খামচে ধরে কাছে টানলো মাহাতিম। রাগান্বিত চাহনি দিয়ে উত্তপ্ত তেজের নিঃশ্বাসগুলো ফোঁস ফোঁস শব্দ করে ছাড়ছিল। মেহিনুর দুপাটি দাঁত শক্ত করে ব্যথা চেপে নিল। ব্যর্থ হয়ে গেল সে। অন্তরে শিরায় শিরায় ব্যথা ইদ্ধগ্ন জেগে উঠতেই মস্তিষ্ক তখন চোখের বহিঃপথে অশ্রু ছেড়ে দিল। দাঁত আরও শক্ত করল মেহিনুর। চোখ থেকে একটা অশ্রু নিচে পড়তে দিবে না। ব্যথা হোক আরও হোক, এটাই তার প্রাপ্য। রাগটা কোনো আঙ্গিকেই কমার অবস্থায় ছিল না মাহাতিম। সেটা চড়াও করে ফলিয়ে দিল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে কেউ যদি চড় মারত আমি ওর নাম নিশানাই মুছে দিতাম। রজনী মামি তোমাকে আদর করে দিয়েছে। অনামিকা 17টা শাড়ি নষ্ট করে দিয়েছে। দুজন মিলে তোমার সাথে মাইন্ড গেম খেলছে। তুমি এসব বুঝতে পারো না? তুমি কি শিশু? তুমি কি এখনো চাও আমি কাজ ফেলে ছুটি নিয়ে তোমার সেবা করি? তুমি কবে বুঝতে শিখবে তোমার এখন নরম সেজে থাকলে চলবে না? তুমি এখন নিজেকে মত্ত নও মেহিনুর। তোমার সাথে আমার অস্তিত্ব গেঁথে আছে। কদিন পর তোমার সাথে আমার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সব কিছু মিশে যাবে। আমি সর্বক্ষণ তোমার পাশে বসে থাকতে পারবো না বলদ মেয়ে। আমার চাকরি আছে, আমার উপর একটা সুস্থ টিম আছে, একটা সুস্থ ডিপার্টমেন্ট নির্ভর করে। সময় সময় তাদের সাথে কাজ করাটা আমার কর্তব্য, ধর্তব্য দুটোই। তোমাকে কি করে বোঝাবো? আমি এখান থেকে এক পা সরিয়ে ফেললে তোমার দিকে মনোযোগ দেওয়ার পর্যন্ত সময় নেই। তুমি প্রতিবার এক একজনের চড়-থাপ্পড়। নরম হাত দিয়ে মুখে চাপা দিল মেহিনুর। মাথাটা না সূচকে নাড়িয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, মা উঠে যাবে, দোহাই চুপ করুন। আমাকে মারলে মারুন, যা খুশি তাই করুন। চিৎকার করলে মা উঠে আসবেন। হাত সরিয়ে ক্রুদ্ধ চাহনিতে তাকিয়ে রইল মাহাতিম। রাগের আরটা তখনও বজায় রেখে চলছে সে। মেহিনুরের বাহুটা তাচ্ছিলের সাথে ছেড়ে দিতে চোখ বন্ধ করে রাগ হজমের প্রক্রিয়া চালাতে থাকে। আঁচলে ভেজা চোখ শুষ্ক করতে আর্দ্র কণ্ঠে বলল মেহিনুর, একটা প্রশ্ন করি? কিছুক্ষণ নীরব থাকলে হঠাৎ সটতার সাথে জবাব দিল, বলো। প্রশ্নটা করবে কি করবে না এমন দ্বিধায় ফের ফাঁসল মেহিনুর। শেষ পর্যন্ত গলা ঝেড়ে আমতা আমতা সুরে বলে উঠল, আপনি অনামিকার সাথে কি করেছিলেন? ও আপনাকে কেন চরিত্রহীন বলে ডাকে? কেন বলে আপনি আমাকে ভোগের জন্য তুলে এনেছেন? ওর পিঠের দাগগুলো আপনি করেছেন না? আমি আপনার ভোগবস্ত্র? 2 মিনিট যাবৎ কোনো শব্দ হলো না রুমে। একদম শান্ত, শুনশান, নিঃশব্দ হয়ে রইল। অন্দরখানা উত্তরের অপেক্ষায় মেহিনুরের তৃষ্ণার্ত মন উন্মুখ হয়েছিল। এরপরও বিকট শব্দ যেন পুরো রুমের ভেতরটা জ্বালাপালা করে দিল। চুরচুর করে মারাত্মক এবং তীব্র শব্দে সবার ঘুম যেন তখনই লণ্ডভণ্ড। এক লাফে শয্যা ছেড়ে সবাই তখন শব্দ উৎসের দিকে দ্রুত বেগে দৌড় লাগালো।
সৌভিক দৌড়েই গতিতে সবাইকে পিছু ফেলে দরজার কাছে সবার আগে পৌঁছালো। এক ধাক্কার দরজা খুলতে যাবে, ভেতর থেকে আরেক দফা শব্দ তেড়ে এলো। শব্দের উত্তেজিত আওয়াজে দু কান বরাবর হাত চেপে খিঁচিয়ে উঠল সৌভিক। তাড়াতাড়ি উত্তেজনা কাটিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। অমনি ভয়ে আতঙ্কে বিস্ফোরণ চাহনিতে মাহাতিম বলে চিৎকার দিয়ে উঠল। সৌভিক গলা ফাটিয়ে চিৎকার দেওয়ার পর তার অবস্থা বিমূঢ়। সে চোখের পলকও ফেলতে পারল না তখন। কি থেকে কি হলো কিছুতেই আন্দাজ করতে অবস্থার ছিল না। শুধু ফ্লোরের উপর তরতর করে ছড়িয়ে পড়া রক্তের দিকে তাকিয়ে রইল। কানের মধ্যে পেছন থেকে সকলের হইচই, চিৎকারের কথা বলা। ওখানে কি হয়েছে সৌভিক? সৌভিক শুনতে পাচ্ছিল, কিন্তু অসাড়ে আঁকড়ে থাকা স্তম্ভিত মন কিছুতেই জবাব দেওয়ার মতো স্থিতি ফিরতে পারল না। পিছন থেকে সবাই তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে ছুটে আসলো রুমে। এরপর সব যেন শান্ত, চুপচাপ, নিঃশব্দ। যেই হুল্লোড়টা রাতের ৩:২৩ দিকে বাড়ি মাতিয়ে উঠেছিল, সেটার ন্যূনতম শব্দ এখন আর অবশিষ্ট নেই। আবছা অন্ধকারে ডুবো ডুবো রুমটা এখন সাদা লাইটের আলোয় ফকফকা দেখা যাচ্ছে। স্টাডি টেবিলটার মধ্যখানটা হাঁ করে মুখের মতো ফাঁকা। কাচের যে মোটা আস্তরণটা টেবিলের চার পায়ের উপরে দাম্ভিকতার সাথে সেটেছিল, সেটা এখন বিধ্বস্ত হয়ে ফ্লোরে চূর্ণিত। প্রতিটি কাচ টুকরোর সাথে রক্তের ছিটেফোঁটা কামড় দিয়ে লেগে আছে। সাদা টাইলসের উপর ঘন তরল রক্ত। সৌভিক সবার আগে সম্বিত ফিরে পেয়ে রুমের ডান দিকে নজর ঘোরালো। ফ্লোরের বসে জড়সড় অবস্থায় বিছানায় মুখ গুজে ভয়াতক প্রাণীটি রীতিমতো ফোপাচ্ছে। অন্যদিকে বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে শক্ত কাঠিন্য মুখটা। থরথর করে সমস্ত শরীর রাগের তপ্ত জোয়ারে কাঁপছে তার। বাদামি শার্টের স্লিভ দুটো একটানে কনুইয়ে তোলা হয়েছে। কনুইয়ের আজ স্লিভ দুটো ভাঁজ করা নেই। স্পষ্ট দেখা যাচ্ছে হাতের চামড়াটা লম্বাটে হয়ে ফালি ফালি হতে গেছে। টলটল করে রক্ত বেরিয়ে এসেছে তখন। অথচ মানুষটা নির্বিকার ভঙ্গিতে এমনভাবে বসে আছে যেন হাতে কোনো পীড়া নেই। মারজাত চোখের মুখে যেন অন্ধকার দেখলেন কিছুক্ষণ। মনে হচ্ছিল যেন গভীর রাতে কোনো দুঃস্বপ্ন দেখছেন তিনি। মাথাটা চক্কর দিয়ে উঠলে শরীরটা নেতিয়ে পড়ে ওনার। সাথে সাথে পাশ থেকে কাকিমা বলে চিৎকার দিতেই মারজাকে দু হাতে ধরে স্বামীক। মারজার মাথাটা এক হাত দিয়ে তার বুকে আগলে ধরে, অন্য হাত দিয়ে মারজার মাথার হাত বুলিয়ে দিতে থাকে। রজনী যেন হতবুদ্ধির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনামিকার শান্ত দৃঢ় দৃষ্টি কেবল গম্ভীর রূপধারী আহত মানুষটার উপর স্থির। নীতির মুখে বাক্য ফুরিয়ে হতভম্ব অবস্থা। প্রীতি কোনো চিন্তা শক্তি নেই, তো শুধু ভয় পাচ্ছিল মাহাতিমের চেহারা দেখে। সিয়াম কাটকাট দৃষ্টিতে যেন কথা বলার অবস্থা গুলিয়ে ফেলেছে। সৌভিক পুরো পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য শীতল মস্তিষ্কের সাথে সামাল দিল। মাহাতিমের দিকে পাঠিয়ে দিল তোপ সিয়াম সাবিরকে। মেহনুরের দিকে চোখের ইশারায় পাঠিয়ে দিল নীতিপ্রীতি ফারিনকে। দু দলের ছজনই সম্মতির সূচকে একবার মাথা নাড়িয়ে ইশারা বুঝিয়ে দিল। এরপর দু দলের বিভক্ত হয়ে দুদিকে এগিয়ে গেল তারা। সৌভিক ঠান্ডা মাথায় অনামিকা, রজনী ও স্বামীসহ মারজার রুম থেকে পাঠিয়ে দিল। এই মুহূর্তে সৎমিত গুছিয়ে আনা প্রয়োজন। কি হয়েছে সেটা ঠান্ডাভাবে জিজ্ঞেস করাই উচিত হবে। নীতিরা ফ্লোরে ঝুঁকে মেহনুরকে ঘিরে ওঠার জন্য তোষামোদ করতে থাকে। নীতি ফ্লোরের উপর দু হাঁটু বসিয়ে বিছানায় থেকে মেহনুরের মাথাটা তুলে। আঁচড়ানো চুলগুলো তখন এলোমেলো হয়ে মেহনুরের মুখ ঢেকেছিল। প্রীতি পেছন থেকে মেহনুরের চুলগুলো আঁটো করে উঁচু একটা খোপা পাকিয়ে দেয়। ফারিন নিজের স্লিপার ট্রাউজারের পকেট থেকে টিস্যু বের করে মেহনুরের ভেজা মুখটা মুছে দেয়। নীতি ওর গালে, কপালে, মাথায় বারবার নরম করে হাত বুলিয়ে দেয়। একটু কান্না থামিয়ে শান্ত হতে অনুনয় করে। ফারিন ওই সময় মেহনুরের হাত পা ও শরীরের উপর ক্ষত জায়গার সন্ধান করেছিল, কিন্তু যদ্দূর বুঝল এই অবস্থার মেহনুরের শরীরের নখ পরিমাণ আঁচড় লাগেনি। একদিকে মনটা শান্ত হলো, সান্ত্বনা শটটা নিতে পারল না ফারিন। মাথাটা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো। মাহাতিমের বাদামি শার্টের পিঠটা দেখা যাচ্ছে এখান থেকে।
দুটো হাত বিছানার দুপাশে শক্তভাবে রেখে কঠোরভাবে ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে রেখেছে। যেই দুটো হাত দিয়ে বিছানার ভর রেখেছিল ওই জায়গায় গল গল করে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে চাদরটা ভিজে যাচ্ছে। মেহিনুরের উপর থেকে সহসা মনোযোগ স্টকে গেল ফারিনের। সে চুপচাপ উঠে দাঁড়াতেই ধীর পায়ে মাহাতিমের সামনে দাঁড়ালো। মাহাতিমের কিঞ্চিত নত মাথায় হাত রাখলো, চুলের চামড়ার আঙ্গুল বসিয়ে বুলিয়ে দিতেই মুখ তুলে তাকালো মাহাতিম। দৃষ্টিটা একদম ফারিনের উপর পড়ল। ভেতরের শক্ত ভাবটা একটুখানি হ্রাস করলো। নাক দিয়ে সশব্দে জোরে নিঃশ্বাস ছাড়তেই মাথাটা নামাতে নামাতে বলল, রুমে যা, ঘুমিয়ে পড়, টেনশন করিস না। ফারিন কথাটা শুনল না, উল্টো ভাইয়ের মুখটা দুহাতে উপরে তুলে উদাস দৃষ্টিতে করুণ গলায় বলল, তুমি এরকম কেন করলে ভাইয়া? ফারিনের প্রশ্ন সবাই যেন মুখ তুলে তার দিকে তাকালো। কয়েক জোড়া বিমর্ষ চাহনি তাদের দিকে নিবদ্ধ হলেও অশ্রুজোড়া চোখ দুটো একবারও সেদিকে তাকালো না। ফারিন গাল দুটো ছেড়ে দিয়ে সৌভিকের সাথে ফ্লোরে আসন পেতে বসলো। সৌভিক মাহাতিমের পায়ে কাটাছেঁড়া জায়গাটা ড্রেসিং করাকালীন এক পলকের জন্য ওর দিকে তাকালো, তাকিয়ে ফের কাজে মনোযোগ দিল। ফারিনও যখন মাহাতিমের হাত টেনে ড্রেসিংয়ে শুরু করলো তখন বাধা দিতে গিয়ে মাহাতিম বিরক্তির সুরে বলল, তোরা দুটো কি শুরু করলি? কি জন্য এখানে বসে আছিস? আমার তো এখন এসব কাহিনী সহ্য হচ্ছে না। আমাকে একটু একা থাকতে দে, মাথাটা একটু ঠান্ডা করি। চলে যা রুম থেকে। রুমে এখন কাউকে চাই না। ফারিনার সৌভিক দুজনেই মুখ তুলে মাহাতিমকে দেখলো, দেখা শেষ করে না। সোনার ভঙ্গিতে এক মনে কাজ করতে থাকলো। মাহাতিম জানে এদের হাজার বলল এখান থেকে রেসিং সম্পূর্ণ না করে এক পাও নড়াচড়া করবে না। তার মধ্যে মাথাটা এত টনটন করছে, সম্ভবত অতিমাত্রায় ফ্রাস্ট্রেশন থেকে, আবার নার্ভগুলো উত্তেজিত হয়ে উঠেছে। মাহাতিম যখন মেহিনুরের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে তখনই রাগের উত্তপ্ত পিণ্ডটা ফুলে ফেঁপে ওঠেনি, কিন্তু যখন ভোগ বস্ত্র শব্দটা শুনে তখন রাগের পিণ্ডটা ভস্ম হয়ে ভয় ভয় আকারে উদগীর হয়ে যায়। দামাল মুঠোর এক আঘাতেই স্টাডি টেবিলের কাজটা চুরমার হয়ে শেষ। বাঁ হাতের মুঠো জুড়ে তখন অর্থে রক্তের বর্ষা। মেহিনুর চিৎকার দিয়ে যে নিজের ভয়গুলো জানান দিবে তার আগেই পরপর কয়েকটা তাণ্ডব মাহাতিম দেখিয়ে ফেলে। তার বাঁ হাতটার কাচের হিংস্র খোঁচার বহু জায়গায় ক্ষতবিক্ষত হয়ে তরতাজা রক্ত বেরোতে থাকে। পাষাণের মতোই রুমের ভেতর যাবতীয় জিনিসপত্র ভাঙার মতলবে ছিল মাহাতিম, কিন্তু বিছানায় কোনায় গুটি গুটি পাকানো ভয়ার্ত মূর্তির দিকে দৃষ্টি পড়তেই তার হাতের ফুলদানিটা শূন্য থেকে নিচে নামিয়ে ফেলল। চুপচাপ বিছানায় এসে ধপ করে বসলো। শেষমেশ মেহিনুরকে ছাদের রুমে ফিরিয়ে আনলো নীতি। শব্দহীন অবস্থার মতো শান্ত হয়ে গেছে মেহিনুর। চোখ থেকে পানি পড়ছিল ঠিকই, কিন্তু ফুপিয়ে কান্নাটা থেমে যায় আপনা আপনি। বালিশে শুয়ে দিয়ে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেয় ওরা। নীতি ডান পাশে বসেছে, প্রীতি অন্য পাশে। ফারিন তখন ফিরে আসেনি। নীতি কপালে শান্তসূচকে হাত ছুঁয়ে দিতেই থাকলে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, মনটা হালকা করো ভাবি, কি হয়েছে আমাকে খুলে বলো, না বললে কি করে বুঝবো বলো? মেহিনুর চোখ বন্ধ করে অবস্থায় ঠোঁট দুটো মুখের ভেতরে পুরে নিল। শুষ্ক ঠোঁটের জিভ ছুঁয়ে ধাতস্থ কণ্ঠে বলল, অনামিকা কেন চরিত্রহীন ডাকে এটা জিজ্ঞেস করেছিলাম, আর কেন তিনি ওর পিঠে। ঠোঁট কুঁচকে ডুকরে কেঁদে ওঠে মেহিনুর। মুখটা দু হাতের তালুতে ঢেকে নিলে একটু আগের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে। নীতি দ্রুত মেহিনুরের উপর শান্ত হওয়ার ইঙ্গিত দিলেও প্রীতির সাথে চোখাচোখি দৃষ্টি বিনিময় আলাপ হচ্ছে। প্রীতি যেন ভয়ে ততস্থ। প্রশ্ন পুরো শেষ না হলেও বাকি ঘটনা কি হতে পারে সেটা ইতিমধ্যে দুজনের মাথায় ঢুকে গেছে। রাত তখন 4টার ঘরে ছুঁই ছুঁই। ফ্যান না চলার জন্য ঘড়ির টিকটিক শব্দটা বিদঘুটে লাগছে। বাইরের সাথে যেন পাল্লা দিয়ে ভেতরের অবস্থা থমথমে। নীতি ড্রিম লাইটের আলোয় রেডিমার দারুণ জলজলে করা ঘড়িটার দিকে তাকালো। বুকটা কেমন ধড়পড় করে উঠছে। অজানা ভয়, অনিশ্চিত আশঙ্কা, বিপন্ন পরিস্থিতি নিয়ে সত্যি বুকটা ভেতর তুফান খেলে যাচ্ছে। যেই কঠিন কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিয়েছিল সেগুলো একটার পর একটা সাজিয়ে হালকা গলায় কেশে নিল সে। কাশির শব্দে শুনে সংকুচিত হলো প্রীতি। বড় বোন নীতি নিশ্চয়ই অতীতের বন্ধ দরজা খুলে ফেলেছে। এখন কিছুক্ষণের ভেতর আসল ঘটনা ব্যক্ত করবে। মেহিনুর ঘুমায়নি, চোখ এমনি এমনি বন্ধ করা ছিল।
নীতি আরেক দফা অক্সিজেন টেনে নিয়ে সাহসের পিত্তিতে শক্ত করলো। মেহিনুরের কপাল থেকে হাত সরিয়ে ওর পেটের উপর থেকে ডান হাতটা তুলে নিল নীতি। মেহিনুর চোখ খুলে তাকাতেই নীতি নিজের হাত দুটো ভেতর মেহিনুরের হাত দুটো আবদ্ধ করলো। হালকা গলায় বলতে শুরু করলো, আমি তোমায় সব বলবো ভাবি, সব গোড়া থেকে বুঝিয়ে বলবো। তুমি একটু শান্ত হও। অযথা চিন্তা করে ভাইয়াকে কষ্ট দিও না। ও মানুষটা তোমায় খুব ভালোবাসে। তুমি তাকে নিয়ে ভুল সময়ে ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছ। এটার জন্য তোমাকেও দোষ দিতে পারি না। আবার ভাইয়াও অসময়ে এসব কথা শুনে স্বাভাবিক থাকতে পারেনি। ওগুলো একদম অযৌক্তিক, মিথ্যা, ভিত্তিহীন। ভাইয়া মোটেই আজকের মতো রাগে ছিল না। কোনোদিন আমরা মনে করতে পারি না ভাইয়া কখনো আমাদের সাথে জঘন্য রাগ দেখিয়েছিল কিনা। খুব ছোট থেকে অনামিকা এই বাড়িতে যাতায়াত করত। রজনী মামি, অনামিকা ওনারা এই পরিবারের সদস্যর মতোই থাকতো। পড়াশোনার জন্য ঢাকার পিলখানার এরিয়ার থাকতো ভাইয়া। যখন ফুপা ছুটিতে বাসায় আসতেন তখন ভাইয়াকে কোনোভাবেই সেখানে আটকে রাখা যেত না। ভাইয়া ছুটে বাসায় আসতো। আর হয়তো তখন থেকেই অনামিকার মন নরম হতে থাকে। আমরা কেউ বিষয়টা তেমন পাত্তা দেইনি, কারণ মনে হতো ওটা বয়সের ঝোঁক, ধীরে ধীরে বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া ইচ্ছা ছিল ফুপা যে মেয়েকে চুজ করবে তাকেই বিয়ে করবে, সে কোনো প্রেমঘটিত ব্যাপারে জড়াবে না। এই একটা কথার উপর ভাইয়া যেন বাঘের মতো অটল ছিল। কোনো মেয়েই তাকে এই কথা থেকে এক চুল নড়াতে পারেনি। অনামিকা যে অসুন্দর তা কোনোদিন বলবো না, কিন্তু অশালীন পোশাক আর উগ্র চিন্তাভাবনার জন্য আমরা কেউই ওকে পছন্দ করতাম না। আমরা 10টা মানুষ আপনার চেয়েও আপনের মতো থেকেছি। কেউ আমাদের দেখলে বলতে পারতো না কে কাজিন বা কে বন্ধু। সৌভিক, তোফ, সিয়াম ভাই তারা তো আমাদের সাথে শৈশব কাটিয়েছে। যদিও তারা ভাইয়ের ছোটবেলার বন্ধু। অনামিকা তখন প্রাইভেট ভার্সিটিতে পড়ে। ওই সময় নেভি থেকে ভাইয়া জয়েন্ট অ্যাপ্রুভ এসে যায়। কিছুদিনের মধ্যে সব রেডি করে ট্রেনিংয়ের জন্য বিদায় নেয় ভাইয়া। প্রায় 6 মাসের বেশি সময় সে চট্টগ্রামের ট্রেনিং সেন্টারে ছিল। একদিন মার্জা মামির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উনি তো আগে থেকে অসুস্থ ছিল, তার উপর একদিন বুকে শ্বাস টান উঠে। সবাই পাগলের মতো একগাদা টেনশন নিয়ে হাসপাতাল দৌড় দিলাম, কিন্তু এই টেনশনের ভিতর মস্ত বড় ভুল করি আমরা। আমরা কেউ জানতাম না সারপ্রাইজ হিসেবে ভাইয়া সেদিন সন্ধ্যায় ঢাকায় ফিরবে। এটাই আমাদের দুর্দশা হয়ে দাঁড়ালো। ভাইয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে জার্নির ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে ফিরল, কিন্তু তখন বাড়ির অবস্থা শুনশান। ওই দিন শুধু সিরাজ কাকা, সাবু খালা বাড়িতে অন্য কাজের জন্য ছিল। তারা ভাইয়ার আগমন দেখে মামির সিচুয়েশন নিয়ে ফট করে জানায়নি। এদিকে ভাইয়া নিজের রুমে যায়, গোসল নিয়ে পোশাক পাল্টে হালকা মতন খেয়েও নেয়। তখন সিরাজ কাকা মামির ব্যাপারটা মিথ্যে কথা দ্বারা ঢেকে দিয়েছে। ভাইয়ার যে লম্বা দিনের ধকল শেষে বিশ্রামের প্রয়োজন সেটা সিরাজ কাকা বুঝতো। ভেবেছিল রাতে চুপ করে অনামিকার কথাও এই ফাঁকে বলে দিবে। এরই মধ্যে অনামিকা তখন একটানা কথা বলতে গিয়ে কিছুক্ষণ হাঁপিয়ে ওঠে নীতি। নির্ঘুম রাতের সাথে ফ্লাইটের ক্লান্তিটা এখনও যেন ঘুচেনি। মেহিনুর উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে এরপর কি হয়েছে সেটা জানার জন্য। বুকের ভেতর ধক ধক হচ্ছে। নীতি ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও মেহিনুরের দিকে তাকালো। প্রচণ্ড ভয় হচ্ছে, প্রচণ্ড। যদি মেহিনুর 19-20 বুঝে তখন। নীতিকে হঠাৎ থামতে দেখে মেহিনুর নিজেই উৎকণ্ঠ সুরে বলে উঠল, বলুন না নীতি আপু, আমি শুনতে চাই এরপর কি হয়েছে। ওই খালি বাড়িতে 3টা মানুষ তো ছিল, উনি তো একা ওখানে ছিলেন না। বলুন না এরপর কি ঘটনা ঘটেছিল। নীতি নড়েচড়ে দৃষ্টি নত করল। শান্ত গলায় বলতে বলতে ক্রমশ উত্তেজিত হতে লাগলো তার কণ্ঠ। যেন পুরানো রাগের ভয়ঙ্কর জেটটা শরীরের উপর আবার ঝেঁকে ধরেছে। ওই নষ্টা কথাকার ভাইয়ার রুমে ঢুকে দরজা আটকে দেয়। ভাইয়ার সাথে কেমন বেহায়াপনা করতে চেয়েছে, মুখে বলতেও থু আসে। কিছু জিনিস নিজের করে না পেলে তার প্রতি অদম্য আকর্ষণ জাগে। মূলত অনামিকা সেটাই হয়েছিল। বারবার রিজেকশন খাওয়ার পর নেশাও করত এই নষ্টা। এলএসডি ড্রাগে এডিক্টেড ছিল।
যে প্রাইভেট ভার্সিটিতে পড়তো ওখানকারই একদল ওর খাস বন্ধু ছিল। সবগুলো শয়তান ছিল, জাস্ট শয়তান। অনামিকা আর ভাইয়ের মধ্যে তেমন কেমন ধস্তাধস্তি হয় কেউ জানে না, কিন্তু ওর অবস্থা আর ভাইয়ার হাল দেখে সিরাজ কাকা বলেছিল মাহাতিম ভাইয়া ওকে আচ্ছা মতো মেরেছে। এদিকে সাবু খালা অনামিকার অবস্থা দেখে বলেছিল ভাইয়া নাকি লালসা মেটাতে গিয়ে র্যাপ করেছে। তুমি বলো আমাকে, আমার ভাইকে দেখার পর কোনো মেয়ে কি তাকে ফিরিয়ে দিতে পারে? আমার কথাগুলো অহংকার ভেবে নিও না ভাবি। আমার ক্লাসমেট পর্যন্ত আমাদের জয়েন্ট ফটো দেখলে মাহাতিম ভাইয়াকে ক্রাশ কনফেশন লেটার দিত। যেখানে ভাইয়া তুড়ি বাজালে সুন্দর মেয়ের অনাগন চলে আসতো নিশ্চিত, সেখানে ওর মতো নষ্টার দিকে কোন দুঃখে তাকাতে যাবে? এরপর যখন থেমে জানিতি, ভাবিকে ঘুমাতে দে, কাল আমাদের লম্বা জার্নি মনে আছে তো, রেস্ট করতে দে। দরজার দিকে একসঙ্গে তিনজনের দৃষ্টি চলে গেল। সৌভিকের চিন্তিত মুখটা এখন পরিশ্রান্ত হয়ে মলিন আধার ধারণ করেছে। হয়তো মাহাতিমের মুখ থেকে সেও আসল ঘটনা শুনে ফেলেছে। নীতি আশ্চর্য হয়ে কপাল কুঁচকে বিছানা থেকে নামতেই বলল, কাল যাব মানে? ভাইয়ার অবস্থা কি খুবই ভালো? সে তো ভুলেও ড্রাইভিং নেবে না, কাউকে সে জিপও চালাতে দিবে না, তাহলে চালাবেটা কে? কিছুতেই যাব না আমি, ট্যুরে যাওয়া বাতিল। ওই সাপের সাথে কোনো মতেই ট্যুরেই যাব না। সৌভিক খানিকটা বিরক্ত হয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করল। মলিন দৃষ্টি পাল্টে আক্রোশের ভঙ্গিতে সরল কণ্ঠে বলল, এসব কথার ভেলকি ওর কানে গেলে এখনই উঠে এসে চড় লাগাবে। দৃষ্টিটা তখন নীতির উপর থেকে সরিয়ে এবার নিজের পিছনে ছুড়ল সৌভিক। যোগ্য মতো জায়গার দৃষ্টি স্থির রেখে গমগম সুরে বলল, ওর রাগ এখনও কমেনি, কমার মতো ঘটনাও ঘটেনি। হয়তো এখনও সব কিছু ঠিক করার চিন্তায় আছে, না হলে এইসব ট্যুর ফেলে কখন লাগেজ উঠিয়ে বিদায় হতো। নীতি প্রসঙ্গটা না বুঝে সৌভিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সৌভিকের স্থির দৃষ্টিটা লক্ষ্য করে সে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল মেহেনুরের অবসন্ন দৃষ্টি এখন সৌভিকের দিকে। নীতি মাথাটা দ্রুত ঘুরিয়ে সৌভিকের দিকে অস্পূর্ণ কণ্ঠে বলল, মানে? সৌভিক একই তেজে মেহেনুরের দিকে দৃষ্টি সরিয়ে নীতির পানে তাকালো। হাত দুটো স্বাভাবিক করে বলে উঠল, রেস্ট করতে দে, এখন কথা বলিস না, একটু পরেই বের হতে হবে, পারলে ভাবির ব্যাগটা রেডি করে দিস। আর এটা? অর্ধপূর্ণ কথাটুকু ওখানে আটকে রেখে রুমের বাইরে গেল সৌভিক। নীতি কিছু বুঝতে না পেরে পিছনে থেকে চেঁচিয়ে উঠল, সৌভিক ভাই কোথায় যাচ্ছ? সৌভিক হনহন করে যেমন বেরুলো, তার বৌদতলে ঘ্যাচ ঘ্যাচ শব্দ করে রুমের ভেতর ঢুকলো। তার ডান পা বরাবর পিছু পিছু বেশ বড় একটা কালো লাগেজও এসে উপস্থিত। সৌভিক হ্যান্ডেলটা ধরে আধ হেলানো লাগেজটা সোজা করে রাখলো। হ্যান্ডেলটা ছেড়ে দিতেই ততস্থ সুরে বলল, এয়ারপোর্টের গোলমালের জন্য এটা অন্য ফ্লাইটে আটকে গিয়েছিল, এটা আমাকে দিতে বলল, এর জন্য দিয়ে গেলাম। নীতিপ্রীতি চলে যা তোরা, ভাবিকে ঘুমাতে দে। সৌভিকের কথায় দুবনি সেখান থেকে চলে আসলো। আসার আগে মেহিনুরকে ভালো করে বুঝিয়ে দিল কিছু দরকার হলে সাথে সাথে তাদের ডাকতে যেন দেরি না করে। মেহিনুর কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা দু হাতে চেপে কিছুক্ষণ গভীরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিল। শরীরটা খুবই শক্তিহীন লাগছে, মাথাটা ভনভন করছে। শেষ রাতের সময় চলছে এখন। এই উসিলায় রুমে ঢুকছে হিম জাগানো বাতাস। ঠান্ডা বাতাসটা সুইয়ের মতো খোঁচাচ্ছে, ভালোই শীত লাগিয়ে দিচ্ছে। মেহিনুর খোলা দরজার বন্ধ করার জন্য ফ্লোরের উপর দু পা ফেলল। হাতে ভর নিয়ে বিছানার থ্রেড উঠে দাঁড়ালো। দরজার স্লাইডিং ডোরটা টেনে দিয়ে টেবিলের থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। অনেক চিন্তা ভাবনার পর, অনেক যুক্তি মেলানোর পর সিদ্ধান্ত নিল লাগেজটা খুলে দেখা উচিত। লাগেজটার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল মেহিনুর। সেটা নম্রভাবে ছেড়ে দিয়ে হাত দুটো এগিয়ে লাগেজটার হ্যান্ডেল আঁকড়ে বিছানার কাছে টেনে আনলো। বিছানায় আনতে গিয়ে ব্যতিক্রম হাঁপিয়ে গেল। লাগেজটা প্রচুর ভারী। আচ্ছা, এটার মধ্যে কি রাগ ভরে ভরে পাঠিয়ে দিয়েছে, নাকি রাগের সাথে ওই কাচের গুঁড়াগুলো ভর্তি করে পাঠিয়েছে? মেহিনুর সরু আঙ্গুলগুলো লাগেজের চকচকে দেহের উপর রাখলো। ঠান্ডা শক্ত লাগেজটা ছুতেই কেমন এক ঘোর আবেশ প্রসন্ন হয়ে বন্ধ হয়ে গেল ব্যথাক্লিষ্ট চোখ দুটো। চোখের সামনে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। দেখলো কোনো আলো দেখতে পেল না মেহিনুর। হঠাৎ অন্ধকারের মাঝখানটা যেন চিরে যেতে লাগলো। চিরটা বড় ফাঁক গলে
ভোরের আলোর মতো উজ্জ্বলটা ভেদ করে এলো। হঠাৎ এক লোহমার সকল অন্ধকার ধূলিসাৎ করে ভোরের আলোয় ফুটে উঠল সব কিছু। সেই পুরানো কথা, সেই পুরানো দিনগুলো মনে পড়ল তখন। হাসি হাসি চোখে বাঁকা হাসিতে তাকিয়ে আছে মাহাতিম। চোখের মণি জুড়ে তার হাসি হাসি চোখ দুটো চাহনিতে মিলে আছে। হঠাৎ মুখটা ধীর ভাবে এগিয়ে এনে ফিস ফিস আওয়াজে বলে, অজ্ঞাত পরিচয় আমার, অচেনা ছিলাম একদিন। দিকে দিক জানতো মানুষ, তুমি আমি কেউ নই। সময় যেন ছল খাটালো, ধরিয়ে দিল সবই। তোমার মন বাড়িয়ে ছুঁই মেহিনুর, মন বাড়িয়ে ছুঁই। চোখ খুলল মেহিনুর, সিলভার চেইনটা ধরে একটানে বাম থেকে ডানে ঘুরিয়ে আনলো। লাগেজের উপর পার্টের অংশটা দু হাতে ধরে আস্তে করে উপরে উঠাতে লাগলো মেহিনুর। লাগেজ ধীরে ধীরে খুলে যেতেই নির্লিপ্ত চাহনিতে থমকে গেল। চিরকুটের মতো চারকোনা হলুদ কাগজটা সবার আগেই দৃষ্টি কেড়ে নিল ওর। সেখানে সুবিন্যস্ত শব্দে নীল কালিতে লেখা ছিল, আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার মেহিনুর, আফরিনকে 18 সারির ভালোবাসা।